আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে আর্কিটেকচারের সূত্রেই জড়িয়ে গেলাম। শুধু ভবন আর একটা স্থাপত্য এক না। নাম্বার ওয়ান, বিল্ডিং মানে এটা বিল্ডিং, এটা যে কেউ বানাইতে পারবে। স্থাপত্য সেটা তখনই হবে যখন এর সাথে কিন্তু আর্ট জড়িত হবে। দেহতাত্ত্বিক স্থাপত্য বলে একটা জিনিস আছে। একটা বাড়ি হচ্ছে আমার শরীরেরই একটা লার্জার মানে রেপ্লিকেশন। স্পেস সাইকোলজি বলে একটা জিনিস আছে। আপনি যে বাড়িতে বড় হবেন, যে স্পেসে বড় হবেন, ওই স্পেসের বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে। শহর তো আসলে বলা হয় আপনার গ্লোবের গায়ে ডিজিজ। একটা শহর হচ্ছে একটা ডিজিজ। ইউরোপের একটা শহরের মতো, আমি লন্ডন শহরের মতো সিলেট চাই আমি বলছি না। আমি বলছি আমি সিলেটের মতো সিলেট শহর চাই। আমার বাড়িগুলোতে আমি এসি ব্যবহার না করার জন্য যা যা করতে হয় এগুলোর চেষ্টা করছি। গৃহস্থাপত্যের যে আদি যে চালচলন সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছি। দুই সালে বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক হই। তারপর 2007 থেকে আসলে আমার স্থাপত্য চর্চা শুরু। 7 সালে আমি সিলেটের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করি। তারপর সেখানে আমি 17 বছর কাজ করেছি এবং পাশাপাশি আমি আমার প্র্যাকটিস করে গেছি। তো মূলত সিলেটের বৃহত্তর সিলেট অঞ্চলেই আমার স্থাপত্য চর্চার মূল গণ্ডিটা এখানেই। আমি সিলেটেরই ছেলে, তো সিলেট এবং সুনামগঞ্জ আর ছাতকের ছেলে আর কি। আমার কাজের যে ফিলোসফির জায়গাটা সেটা হচ্ছে যখন আমি প্রথম প্র্যাকটিস শুরু করি তখন প্রথম যে কাজটা আমি পাই সেটা হচ্ছে একটা ছোট্ট একটা রেস্তোরাঁ, সিলেটে উন্দাল নামে সবাই চিনে। তো এটা যখন আমি কাজ করি তখন ছোট্ট জায়গায় প্রায় 1000 স্কোয়ার ফিট জায়গায় আমি একটা দোতলা ভবন তৈরি করি এবং 55 আসনের একটি রেস্তোরাঁ হয়। এবং এই রেস্তোরাঁতে আমি কাজ করতে গিয়ে প্রথম আসলে বলা যায় আমি আমার একটা নিজস্ব মানে আমাকে খুঁজে পাওয়ার একটা জায়গা তৈরি হয় এই কাজে আর কি। সেটা কীরকম? সেটা হচ্ছে আসলে ঘটনাই মানুষকে তার একটা দিক দিয়ে দেয় আসলে। তো ওইখানে ঘটনা ছিল এরকম যে ওইখানে একটা টিনের বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে নতুন বাড়ি হবে, তো ওই টিনগুলা ব্যবহার করতে হবে। তারপর যারা মালিক তাদের একটা বাজেটের একটা কনস্ট্রেন্ট ছিল, অল্প বাজেটে করতে হবে। তো আমি যেটা করলাম যে একটা ওপেন একটা রেস্তোরাঁ বানালাম যেখানে ঢুকলেই পুরো রেস্তোরাঁটা দেখা যায় এবং একটা জায়গায় ডাবল হাইট করলাম, সেই জায়গায় আমি টিন ব্যবহার করলাম। জন্মসূত্রে পাওয়া একটা আসলে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্মৃতির প্রতি আমার একটা কাতরতা আছে। আমি মির্জা জাঙ্গালে যে বাসায় বড় হয়েছি রামের দিঘির পাড়ে, সেটা একটা ব্রিটিশ আমলের বাড়ি। এটাও দোতলা বাড়ি, কাঠের দোতলা বাড়ি। তো সেখানে সামনে উঠান আছে, পাশে ঠাকুর দালান আছে, পিছনে উঠান আছে, তারপর পিছনে একটা পুকুরও আছে, অনেক গাছপালা এবং সামনে একটা বড় একটা পুরনো দিনের গেট আছে। তো গেটটা হচ্ছে ওই আগের দিনের ট্রায়াম্ফাল আর্চের মতো ব্রিকের গেট। তো ওই বাড়িতে আমরা অনেক ভাই বোন একসাথে বড় হয়েছি। সেই বাড়ির স্মৃতি, সেই বাড়ির যে বারান্দা, সেই বাড়ির যে মোজাইকের কাজ, সেই বাড়ির যে কাঠের জানালার যে ডিটেইল, তারপর দেয়ালের মধ্যে অ্যালকুব, তো এই এবং চুনসুরকি, এইগুলা কিন্তু এই যে স্পেসের স্মৃতিটা আমার মধ্যে আর্কিটেকচারে যখন আমি পড়লাম তখন থেকে যে ওই স্মৃতি আমাকে বারবার টানে। তো এবং ওই বাড়িটা আসলে তৎকালীন সময়কার আসাম প্যাটার্নের বাড়ি। তো আমি এখানে আসলে ওই টিনের পিছনটা টিনের করলাম, সামনের জায়গাটা ঢালাই দিয়ে ছাদ করলাম এবং পুরো ডিজাইনে লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করলাম। লোকাল ম্যাটেরিয়াল মানে কি? বাঁশের ফল সিলিং বানালাম, দেয়াল বানালাম ব্রিকের পলেস্তারা ছাড়া, তারপর চেয়ার টেবিল বেতের বানালাম, ফ্লোরের যে ফিনিশিং সেখানে আমি নেট ফিনিশ ব্যবহার করলাম, যেটা আমাদের ওই বাড়িতে ছিল। তো এবং আর্কিটেকচারাল স্পেস যেটা করলাম সেটা হচ্ছে তৎকালীন যে প্রথাগত রেস্টুরেন্ট ছিল সেখান থেকে একটু বেরিয়ে আমি খোলামেলা একটা রেস্টুরেন্ট বানালাম এবং সামনের যে ফাসাদ বলে, সামনের যে এলিভেশনে আমি পুরোনো দিনের খড়খড়ি জানালা এগুলো ব্যবহার করার চেষ্টা করলাম।
এবং এগুলো যে আমি করলাম খুব চিন্তা ভাবনা করে করেছি তা না, এটা আসলে খুবই সাবলীলভাবে হয়েছে। এটা হওয়ার পরে ঘটনাচক্রে সেটা আমি একটা জাতীয় পুরস্কার পেলাম বাংলাদেশের রেস্টুরেন্ট ক্যাটাগরিতে, এটা একটা বেস্ট রেস্টুরেন্ট হলো আর কি। এতে করে আসলে আমি এই পুরস্কারটা আমার জন্য একটা প্রেরণার জায়গা ছিল। তারপর থেকে আসলে আমি আর অন্যদিকে তাকাইনি। আমি নিজেকে বলেছি যে মন যেটা চাবে সেটাই আমি করব। আমি কিন্তু আর্কিটেকচারাল যে ট্রেন্ড আছে বাংলাদেশের, যেরকম পোশাকের ট্রেন্ড, এরকম আর্কিটেকচারের ট্রেন্ডও 5 বছর পর পর 10 বছর পর পর চেঞ্জ হচ্ছে বাংলাদেশে, গত 50 বছরে দেখা গেছে। তো আমি এই দিকে আর যাইনি, আসলে সিলেটে থেকেছি। সিলেটের যে আবহাওয়া, জলবায়ু, এখানকার যে কালচার, তো এটার সাথে তো আমি একেবারেই আসলে এটার সাথেই মিশে আছি, সুতরাং এটার বাইরে আমি আলাদা করে চিন্তা করি না। এখন আসি, আমি উন্দালের সূত্র ধরেই বলছি। তারপর দেখা গেল যে তার মানে কি, তার মানে হচ্ছে যে উন্দাল করতে গিয়ে, একটা রেস্টুরেন্ট করতে গিয়ে আমি আলটিমেটলি স্মৃতি দ্বারা কিন্তু গাইডেড হলাম। তো এই স্মৃতি আমার পিছন আর ছাড়লো না, আলটিমেটলি স্মৃতি দ্বারা কিন্তু গাইডেড হলাম। তো এই স্মৃতি আমার পিছন আর ছাড়লো না। স্মৃতি এখন কিভাবে, এরপরে আমি একটা শহীদ মিনারের কাজ পেলাম। তো শহীদ মিনার করতে গিয়ে আমি যে শহীদ মিনারটা বানালাম, শহীদ মিনার না, একটা স্মৃতিসৌধ ছিল সিলেট সরকারি কলেজে। সেখানে আমি একটা কুঁড়ে ঘর বানালাম, স্মৃতিসৌধ হিসাবে একটা কুঁড়ে ঘর বানালাম, যেখানে আমি 7টা এপিটাফের মতো বানালাম, 7টা মিলে মনে হবে একটা কুঁড়ে ঘর। ওখানে আমি একেবারেই আক্ষরিক অর্থে ছন ব্যবহার করলাম, এবং দূর থেকে দেখলে এটাকে কুঁড়ে ঘর মনে হবে। এটার নাম ছিল আশ্রয়। আশ্রয় দেওয়ার কারণ হচ্ছে, আমি এটা তৈরি করার মূল আমার যে পিছনের কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা যদি ইন্ডিয়া থেকে ট্রেনিং ক্যাম্প থেকে যে লিস্ট আমরা পেয়েছিলাম মুক্তিযোদ্ধাদের 4.5 লাখের, সেখানে অধিকাংশই 90% ছিলেন গ্রামের লোক। আমাদের আর্টিস্টরা যে মুক্তিযোদ্ধার ছবি আঁকেন, আমরা পাঠ্য বই যে মুক্তিযোদ্ধার ছবি দেখি বা গল্প গানে যে মুক্তিযোদ্ধার ছবি দেখি, সেই মুক্তিযোদ্ধার লুঙ্গি পরা, গামছা পরা, তারা সবাই কুড়ে ঘুরের সন্তান। তো আমি আসলে ওদের আতুরগোটটাই বানানোর চেষ্টা করেছি, এবং মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের আশ্রয়, এটা নামও আশ্রয়। তো সেখানে যখন আমি এই খড় ব্যবহার করলাম, খড়টা কি? খড়টা হচ্ছে আমাদের আর্কিটেকচারের, স্থাপত্যকলার এই বেঙ্গল অঞ্চলের সবচেয়ে পুরনো আর্কিটাইপ। এটা হচ্ছে আমাদের প্রত্ন প্রতীক, যে আমাদের এখানকার ঘরবাড়ি কীরকম, আমাদের স্থাপত্যের আদি রূপটা কি, সেটা হচ্ছে কুঁড়ে ঘর। তো আমি আসলে ওই আদি রূপটাই এখানে তুলে আনলাম। সেটাও আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে আর্কিটেকচারের সূত্রেই জড়িয়ে গেলাম। এছাড়াও কিন্তু আমাদের স্থানীয় কিছু ঐতিহ্য নিয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। একটা হচ্ছে আমাদের উজ্জ্বল মেহেদি ভাই এটা নিয়ে কাজ করছিলেন, ওনার একটা বইও আছে জন বার্কিকে নিয়ে। বার্কি আমরা জানি এক ধরনের সাদা পাথর এবং জাফলং অঞ্চলের এক ধরনের নৌকা, পাথর শ্রমিকরা যেটা ব্যবহার করেন। সেই বার্কি নিয়ে সাদা পাথরেই আমরা একটা মনুমেন্ট তৈরি করার চেষ্টা করেছিলাম, সেটাতে আমি কাজ করেছি আর কি, এবং এখানে বার্কি নৌকাই ব্যবহার করেছি। এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন রকম বা বিল্ডিংয়ের মধ্যে নাগরি হরফ ব্যবহার করা। আমি একটা ইন্টেরিয়র করেছি সম্প্রতি জেলা পরিষদ মিলনায়তনে, সেখানে আমাদের জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত দুইটাই আমি নাগরি ভাষায় হরফটাই খোদাই করে ব্যবহার করেছি। তো লোকজন ভাষাটাও জানলো, যেহেতু আমাদের একটা নাগরির একটা ঐতিহ্য আছে, সেটাকে এটা সিলেটের সাথেও কানেক্টেড, এই কারণে করলাম আর কি। এটাও আমি মনে করি যে এটাও একটা আমার দায়িত্ব, যে সবগুলোতেই দেশের স্মৃতির সাথে আমি জড়িত হলাম। তখন আমি ইতিহাস পড়া শুরু করলাম। এমনিতেই ইতিহাসের প্রতি আমার একটা আকর্ষণ আছে, সাহিত্যের প্রতি। তো এভাবে কিন্তু আমার কাজের স্মৃতিটা চলে আসতে থাকলো। স্মৃতি যদি চলে আসে কারো কাজে, তাইলে দেখা যাবে যে তার আশপাশের কনটেক্সচুয়াল স্মৃতিটা আগে আসবে। সিলেটের আবহাওয়া, সিলেটের জলবায়ু, সিলেটের যে ম্যাটেরিয়াল, সিলেটের যে কালচারাল যে বৈশিষ্ট্য, সেই জায়গাগুলো চলে আসবে। তো যে কোনো কাজই আর্কিটেকচার, আমি যেটা মনে করি আর্কিটেকচার তো আর্ট এবং সায়েন্সের একটা কম্বিনেশন। আমি এখানে আর্টকে বেশি গুরুত্ব দিই, সায়েন্সকে আমি কম গুরুত্ব দিই, কারণ আমাদের সায়েন্স
সায়েন্সের আমরা জানি আমরা সায়েন্সে পিছিয়ে আছি, আমাদের সায়েন্সের জন্য সবসময় পশ্চিমের দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু আর্টের জায়গায়, আর্টের ভাবনার জায়গায় আমি মনে করি যে বাঙালিরা অনেক এগিয়ে আছে। তো আমি এই জায়গায় মনে করি যে যদি ভাবনার জায়গায় আগানো যায়, সেই জায়গায় আমার দেশ, আমার এইখানকার স্থানিক যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে যদি আমি স্থাপত্যে নিয়ে আসতে পারি তাহলে ভালো হয়। এবং এগুলো আনতে গিয়ে সিলেট অঞ্চলের যে স্থাপত্যের আর্কিটাইপ যেগুলো আমাদের পুরনো এখানকার আর্কিটেকচার স্মৃতিতে কী আছে হচ্ছে আমাদের আসাম প্যাটার্ন বাড়িগুলো আছে। সিলেটে অনেক আমরা টিনের বাড়ি দেখি যেগুলোকে সিলেটি আসাম প্যাটার্ন বাড়ি বলে। তো আমি অনেকগুলো বাড়ি বানালাম, ডুপ্লেক্স বাড়ি, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, যেগুলো আমি টিনের বাড়ি বানালাম। এবং মানে সৌভাগ্যক্রমে প্রত্যেকটা ক্লায়েন্টই এসে বললেন যে টিনের বাড়ি বানাবেন। আমি উন্দাল করলাম, তারপরে আমার নিজের বোনের বাড়ি বানিয়েছি, সেটাও একটা টিনের দুতলা বাড়ি। তো এটা বানাতে গিয়ে আমি দেখলাম যে আসলে টিনের বাড়ি বানানো, আমরা যে এমনিতে ছাদ দিয়ে যে বাড়ি বানাই তার থেকে অনেক বেশি কঠিন। কীরকম কঠিন? কারণ ছাদ দিয়ে বানানোর যে ব্যাকরণটা, এটা অনেক বেশি প্রচলিত, এটাই আমরা শিখি। টিনের বাড়ি বানানো শেখানো হয় না। এটা বানাতে হলে কী করতে হবে? এটা বানাতে হলে টিনের বাড়ি স্টাডি করতে হবে, টিনের বাড়িতে থাকার অভিজ্ঞতা লাগে। কেউ তো শহরে জন্মে বাউল গান লিখতে পারবে না, ওই কালনের তীরে জন্মাইতে হবে, ওই নদীর হাওয়া বাতাস খাইতে হবে, তারপরে করিম হইতে হবে। তো তখন আমি টিনের বাড়ি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমাদের সিলেটে এমসি কলেজ থেকে শুরু করে এমসি কলেজের হোস্টেল, তারপরে আবু সিনা ছাত্রাবাস, তারপর অনেক টিনের বাড়ি সুন্দর সুন্দর আছে, তারপর ভাদেশ্বরে আছে। এগুলোর যে জ্যামিতিক যে প্যাটার্ন, এটার নিজস্ব একটা গ্রামার আছে। ওই গ্রামার না জানলে টিনের বাড়ি করা খুবই টাফ। তো আমি এগুলো একটু স্টাডি করলাম, করে দেখলাম যে টিনের বাড়ি বানানো অনেক টাফ। আমি রিসেন্টলি টিনের বাড়ি বানাচ্ছি, সেখানে যে ভদ্রলোক মালিক তিনি বলছেন যে আমি তো ভেবেছিলাম টিনের বাড়ি আমি কম খরচে বানিয়ে ফেলবো, এটা সহজ হবে, এখন থেকে এটা অনেক কঠিন। তো তার মানে হচ্ছে টিনের বাড়ির যে রিদম, যে ছন্দ, এটা আসলে একেবারেই মিলে না অন্য বাড়ির সাথে। তো আলটিমেটলি কিন্তু আমি স্মৃতির সাথে জড়িয়ে যাচ্ছি, এবং স্মৃতির সাথে জড়ানোর সাথে সাথে কী আসছে হচ্ছে আমার আশপাশটা। তো আশপাশ আসলে কিন্তু আর্কিটেকচারের একটা বেসিক জিনিস হচ্ছে যে অঞ্চলে আমি স্থাপত্য করব, এটা হচ্ছে আর্কিটেকচারের যে কোনো অঞ্চলের স্থাপত্যের মূল কথাই হচ্ছে এটা, যে আমি বাংলায় যদি বাংলা ভাষার মানুষ হই তাহলে বাংলাতেই তো কবিতা লিখবো, আমি ইংলিশে তো আর লিখতে পারবো না। তো আমার এখানকার ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে এই অঞ্চলের যে ম্যাটেরিয়াল আছে, যে উপাদান আছে, সেই উপাদানের বাইরে আমি আসলে বানাতে পারবো না। আমি চায়না থেকে ম্যাটেরিয়াল এনে বাড়ি বানাতে পারবো না। তো আমি এই জায়গায় একেবারেই মানে যথেষ্ট আবেগপ্রবণও যে নিজের দেশীয় ম্যাটেরিয়াল সব ব্যবহার করবো, নিজের দেশের ম্যাটেরিয়াল। প্লাস আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি যে স্থাপত্যের একটা বিষয় কি, যে আমরা যে এখন ঘর বাড়িগুলোতে থাকি, আমরা যে ফ্ল্যাট বাড়িতে থাকি, বা 80-র দশকে যে বাড়িতে যে মানুষটা থাকতেন, 80-র দশকের বাড়ি আর 2020-এর বাড়ি এক না, কিন্তু চেঞ্জ হচ্ছে। তো প্রতি মুহূর্তে এই চেঞ্জ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে বিভিন্ন রকম নতুন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন রকম বসবাসের বিভিন্ন রকম নতুন আইডিয়া ইম্পোর্ট হচ্ছে। আইডিয়া ইম্পোর্ট হলেই বাসার প্ল্যানের নিউ আইডিয়া যখন আসে, সাথে সাথে ম্যাটেরিয়ালটা আসে, সব কিছুই ইম্পোর্ট হচ্ছে। এবং এটা একটা মুক্তবাজার অর্থনীতির একটা গেড়াকলে কিন্তু আমাদের স্থাপত্য আছে। আমি এই জায়গা থেকে বিশ্বাস করি, আমি চেষ্টা করছি যে বাড়ির ভিতরে যে আমরা যে গণ্ডির মধ্যে হাঁটাচলা করি থাকি, এটা তো একটা আর্ট অফ লিভিং। এই যে আমি একটা রুমে থাকবো, তার সাথে বারান্দা থাকবে নাকি কমন বারান্দা থাকবে, ইন্ডিভিজুয়াল বারান্দা আর কমন বারান্দার মধ্যে ডেনাইট ডিফারেন্স। এই দুইটার কারণেই ওই জায়গায় যারা বসবাসকারী তাদের জীবনযাপন প্রক্রিয়া, তাদের আন্তঃসম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আমি পুরনো দিনের প্ল্যান, পুরনো দিনের বাড়িগুলোকে স্টাডি করার চেষ্টা করি। এখন আমাদের কবিরা যেরকম দেখা গেল যে কুঞ্জ যে শব্দটা, এটা সেই বিদ্যাপতির কাব্যেও আছে, আবার আমাদের করিমের গানেও আছে। করিম তো আর বলছেন না যে কৃষ্ণবেলা রাধার ঝোপে, বলছেন না, বলছেন কুঞ্জে। তার মানে কুঞ্জটা কিন্তু স্মৃতি বেহে এখনো পর্যন্ত আমাদের মনে রয়ে গেছে। একইভাবে আমি আসলে সেই আর্কিটেকচারাল যে মানুষের যে গৃহস্থাপত্যের যে আদি যে চালচলন, সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছি। যেহেতু আমি একমুখী এক ধরনের চিন্তা করছি,
দ্যাট ডাজন্ট মিন যে আমি তাকে যে একেবারেই অবাস্তব কিছু দিচ্ছি। আমি বিল্ডিং বানাচ্ছি সবই ফাংশনাল। যে কোনো স্থপতিরই যেটা করা উচিত সেটা হচ্ছে যে জলবায়ু এবং আবহাওয়ায় তিনি থাকবেন, বাড়িটা তো তার সাথেই মিশে থাকবে। সুতরাং বৃষ্টি বাদল, রোদ, শীত গ্রীষ্ম, এর সাথে যদি বাড়ির যদি ফ্রেন্ডশিপ না হয় তাইলে আসলে ওই বাড়ি সাকসেসফুল হবে না কখনো। সুতরাং এটা খুব স্বাভাবিক। আমি এই কারণে বলতে পারেন আমি জলবায়ু বান্ধব প্রজেক্ট করছি। আমার বাড়িগুলোতে আমি এসি ব্যবহার না করার জন্য যা যা করতে হয় এগুলোর চেষ্টা করছি। এবং এটা আমি বলছি যে আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, এসি ব্যবহার যাতে না করি ইত্যাদির কথা বলা হচ্ছে। আমি মনে করি যে কিছু ডিসিশন যদি আমি ঠিকমতো নেই তাইলে আমি এই ডিসিশন নিতে গিয়ে আমি কিছু ছাড় দিতে হবে আমাকে। এই ছাড় যদি দেই তাইলে আমি আসলে আমাদের এই সিলেটের যে জলবায়ু, সিলেটের কিন্তু জলবায়ু বাংলাদেশের অন্য জায়গা থেকে কক্সবাজারের মতো না, সিলেটের জলবায়ু রাজশাহীর মতো না, সিলেটের জলবায়ু উত্তরবঙ্গ মানে দিনাজপুরের মতো না। সিলেটের জলবায়ু কিন্তু কিছুটা ডিফারেন্ট, কালচারালিও ডিফারেন্ট। কালচারালিও সিলেটের মানুষের চালচলনও ডিফারেন্ট। সিলেটের ড্রয়িং রুম আর কক্সবাজারের ড্রয়িং রুম এক হবে না। তো আমি আসলে বলতে পারেন যে আমি রিজিওনাল মডার্নিজমের একজন প্র্যাকটিশনার। যদি আমি স্থানীয় সংস্কৃতি, স্থানীয় ইতিহাস এবং এগুলোর চর্চা করতে যাই স্থাপত্যে, তাইলে আসলে দেখা গেছে যে একজন স্থপতি খুব বেশি কাজ পাবেন না। এখানে তার চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে। আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং আমি মনে করি যে বাংলাদেশের স্থাপত্যের রূপরেখা যদি নির্মাণ করতে হয় তাহলে কোনো উপায় নেই, আমাদের এই কাজ করে যেতেই হবে। আমাদের স্থাপত্যের যেসব বৈশিষ্ট্য আছে সেগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের কালচারকে এই জায়গায় রেখে দিতে হবে। আমাদের অনেক রকম কিন্তু বাড়ি সাজানোর অনেক রকম আমাদের নিজস্ব ভাবনা আছে। আমরা কি করি, আমাদের বাড়িতে দেখবেন 7 ফিট লেভেল পর্যন্ত জানালা হয়, দরজা হয়, এর উপরের অংশ কিন্তু আমরা ব্যবহার করি না। কিন্তু দেখবেন আমাদের আগের দিনের বাড়ি সবগুলোতেই দেখবেন যে যারা মারা গেছেন তাদেরকে দরজার উপরের অংশে রাখা হয়, নিচের অংশে দেখবেন বর্তমানের ছবি, উপরে অতীতের ছবি। এই যে এটা তো আমাদের কালচার। তো সুতরাং আপনার ইন্টেরিয়র মানে গৃহের অন্তঃসজ্জাতেও কালচার চলে আসবে। তো এইসব জিনিস যদি আমি মাথায় রাখি, আর্কিটেকচারের একটা হয়তো আমাদের দেশীয় একটা রূপরেখা পাওয়া যাবে। আমি একটা কাজ করেছিলাম লিডিং ইউনিভার্সিটিতে, একটা শহীদ মিনার বানিয়েছি। তো আমি যখন শহীদ মিনার করলাম মদনমোহন কলেজে ক্যাম্পাসে, তারপর আরেকটা শহীদ মিনার করলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, তারপরেরটা করলাম হচ্ছে আপনার লিডিং ইউনিভার্সিটিতে। প্রথম শহীদ মিনার যখন করি সেখানে আমি অনেকগুলো জানালা দিয়ে একটা শহীদ মিনার করেছিলাম। এবং এই শহীদ মিনারে আমি একটা চৌকোনা একটা জায়গা ছিল যেখানে ছোট ছোট জানালা আছে এবং ওই চৌকোনা দেয়ালের উভয় পার্শ্বেই আমি বাংলা যে টাইপোলজি আছে, মানে সেই মাগধী রূপ থেকে একেবারে বর্তমানকালের আমাদের যে হরফের যে ফর্ম চেঞ্জ হচ্ছে সেগুলো আমি এনগ্রেভ করেছি। এবং ওয়ালের ভেতর দিকে আমি বাংলা সাহিত্যের একটা রূপরেখা, আনুপূর্বিক একটা ইতিহাস দেওয়ার চেষ্টা করেছি এনগ্রেভ করে। এটা কেন করলাম? এবং শুধু তা না, ওই জায়গায় আমি নাগরি স্ক্রিপ্টও ব্যবহার করেছি, হ্যাঁ, মণিপুরীদের লেখা ব্যবহার করেছি। এটা কিন্তু মানে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষার ইতিহাসের সাথে আমাদের আঞ্চলিকতার ইতিহাসটাও ঢুকে যাচ্ছে, আঞ্চলিক ভাষার ইতিহাস ঢুকে যাচ্ছে। এটা দিয়ে কিন্তু আমি কানেক্ট করছি ওই আমার লোকাল কনটেক্সটের সাথে। এরপরে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা টিলাতে একটা সূর্যালোকে বর্ণমালা নামে একটা শহীদ মিনার করলাম। সেখানে আমি বাংলা হরফ, নাগরি হরফ, মণিপুরি হরফ। লিডিং ইউনিভার্সিটিতে যেটা করলাম, এখানে 52টা ভাষার মা শব্দ দিয়ে আমি শহীদ মিনার করলাম। আর সম্প্রতি আমার যে কাজগুলো করছি সেখানে প্রতিটা বাড়িতেই আমি একটা করে উঠান রাখার চেষ্টা করছি, যেটা এখন আর জায়গার অভাবের কারণে কেউ উঠান রাখতে চান না। আগের আমাদের সিলেটের সব বাড়িতে উঠান ছিল, কোর্টইয়ার্ড হাউস বলতো। সব বাড়িতে আমি উঠান রাখার চেষ্টা করছি। এবং উঠান রাখলে কি হচ্ছে, প্রতিটা বাড়িতে বাতাস চলাচলের জায়গা, আলো বাতাসের কোনো অভাব হচ্ছে না। এবং যদি আসলে ক্রস ভেন্টিলেশন থাকে তাইলে বাড়ি কখনোই গরম হয় না। আর প্রতিটা বাড়িতে সানশেড ব্যবহার করছি, রেইন শেড ব্যবহার করছি, কারণ সিলেটে অতিবৃষ্টি হচ্ছে। তো এই কারণেই এই জিনিসগুলো করছি বলেই
আমার বিল্ডিংগুলো দেখে আলাদা করে চেনা যাচ্ছে। এটা আসলে দোষ গুণ যাই বলেন, দোষ থাকলেও দোষ চেনা যায়, গুণ থাকলে গুণ চেনা যায়, ব্যাপারটা এইরকম। সম্প্রতি সিলেটের 22 টিলা নামে একটা জায়গা আছে, সেখানে কয়েকটা টিলা আছে, চারদিকে লেক সহ একটা টিলা আছে। ওই টিলাতে জেলা পরিষদ, সিলেটের জেলা পরিষদ একটা প্রজেক্ট করছেন, সেটা হচ্ছে 22 টিলা ন্যাচারাল পার্ক নামে একটা প্রকল্প করছেন। ন্যাচারাল পার্কের একটা ফার্স্ট ফেজ, ওই ছোট্ট একটা নিঃসঙ্গ একটা টিলা আছে অ্যাডজাসেন্ট টু দ্য এয়ারপোর্ট, চারদিকে 3 দিকেই তার আছে, লেক আছে। তো ওইখানে আসলে আমরা একটা অবকাশ যাপন কেন্দ্র বানাচ্ছি। এটা কেবলমাত্র দিনের জন্য, নাইট স্টে সেখানে হবে না। সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা লেকের এক পার থেকে নৌকা দিয়ে উঠব, উল্টা দিকের পাড়ে গিয়ে একটা ঘাটে আমরা ল্যান্ড করব, সেখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের খাঁজে খাঁজে আমরা উঠতে থাকবো এবং টপ লেভেলে চলে যাব। এই টপ লেভেলে যাওয়ার ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন জায়গায় ছাউনি তৈরি করা হয়েছে এবং পাহাড়ের খাঁজে, সেগুলোতে আমরা বসতে পারব। টপে চলে গেলে আমরা এয়ারপোর্টের দিকে এক্সপোজার দেয়া একটা অর্ধচন্দ্রাকৃতি একটা শেড আছে, সেখানে বসতে পারব। এখানে বসলে পরে আপনি যদি যান কখনো, দেখবেন যে ওইখানে গাছপালা আছে প্রচুর, আমরা কোনো গাছ কাটিনি, পাহাড়ের খাঁজে খাঁজে আমরা স্ট্রাকচারগুলো করেছি এবং এখানকার টেম্পারেচার লেকের এপার থেকে ওই পারে 1-2 ডিগ্রি কম মনে হবে। ন্যাচারাল বিউটি ভালো এবং ওখানে গেলে হচ্ছে আপনার মনে হবে যে আমি বসে থাকি। এই মূলত আসলে ওই পাহাড়ের খাঁজে খাঁজে মানে বিল্ডিং করাটাই হচ্ছে মূল লক্ষ্য ছিল এবং আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে কঠিন কাজ। আপনি বসে চা কফি খেতে পারবেন সেই ব্যবস্থা আছে এখানে, কিচেন আছে, স্টোরেজের ফ্যাসিলিটিস আছে ইত্যাদি। আর প্রতিটা ছাদ আমরা চৌচালা এবং দুচালা করেছি, মানে এখানে ফ্ল্যাট রুফ বলে কিছু নেই। তো মূলত পাহাড় সিঁড়ি দিয়ে উঠাটাই হবে একটা আনন্দময় ব্যাপার যেন হয়, এটা মাথায় আমরা রেখেছি, যাতে লেকে ঘুরে বেড়াতে পারেন। এর জন্য বোটিংয়ের ব্যবস্থা আছে। আমাদের দেশে আমরা জানি যে প্রতিটা টিলাতে, প্রতিটা রাস্তার দুই পাশে যেসব গাছ আমরা দেখি বন বিভাগ লাগিয়েছে, সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে রেইন ট্রি এবং আকাশমণি গাছ। এখানেও তাই, এবং আমরা এই গাছগুলো আছে যে এগুলোর ফাঁকে ফাঁকে আমরা দেশীয় গাছ লাগিয়েছি। আমি বড় হয়েছি ব্রিটিশ আমলের বাড়িতে, আমার জন্ম হয়েছে এটা গ্রামের কুড়ে ঘরে। তো আমার যে গ্রামের কুড়ে ঘরে বড় হয়ে যে ঘরে আমি জন্মেছি, সেটা হচ্ছে আসলে আমাদের আদি স্থাপত্য, গ্রামীণ স্থাপত্য। সেখান থেকে আমি যখন শহরে এসে ব্রিটিশ আমলের বাড়িতে, সেটা হচ্ছে ব্রিটিশ আমলের স্থাপত্য। বিভিন্ন কাল পর্বে দেখা গেছে স্থাপত্যের বিভিন্ন রকম রূপ দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের কি করা উচিত? এই মুহূর্তে আমরা জানি যে আমরা ইলেকট্রিসিটিতে অভ্যস্ত হয়ে গেছি, আমার ইলেকট্রিসিটি ছাড়া চলবে না। সুতরাং ইলেকট্রিসিটি আমি বাদ দিব না, আমি ইলেকট্রিসিটি বিরোধী না, কিন্তু আমি এটা বলছি যে ইলেকট্রিসিটি যদি কখনো না থাকে, তাহলে আমি যেন ওই বাড়িতে বসবাস করতে পারি, আমি যেন এতে পূর্ণ ডিপেন্ডেন্ট না হই। আমরা জানি যে অনেক ভবন আছে, যদি কারেন্ট না থাকে তাহলে সেই ভবনে আপনি দম ফেলতে পারবেন না, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি ভেন্টিলেটেড। তো গ্রামীণ স্থাপত্য থেকে শিকার কি আছে? নাম্বার 1 হচ্ছে ওই যে গ্রাম থেকে আমি আসছি, যে গ্রাম থেকে সবাই গ্রাম থেকে এসেছেন, ওই গ্রামের স্মৃতি তার সব কিছুতেই থাকবে, এটা স্মৃতি মুছে ফেলা যায় না। সুতরাং গ্রামের স্থাপত্যের যে গ্রামের বাড়ির যে প্ল্যান, এটার যে নকশাটা, সেই নকশাকে শহরে এনে ওইটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে দুইটার যে একটা মেলবন্ধন, এটা করা খুব জরুরি বলে আমি মনে করি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বড় বড় যারা স্থপতি তারা কিন্তু সবসময় এই কাজটি করেছেন। হ্যাঁ, আপনি জানেন আমাদের দেশে একজন পৃথিবী বিখ্যাত আর্কিটেক্ট কাজ করেছেন, আমাদের সংসদ ভবন তৈরি করেছেন, লুই কান। ওনার যে ফিলোসফি, আমি বলছি না ওনার কাজ দেখতে কীরকম, ওনার যে ফিলোসফি যদি আমরা একটু পাঠ করি, তাহলে কিন্তু উনিও কিন্তু এই কথাই বলছেন যে যাই আমি বানাবো তার আদি উৎসে ফিরে যেতে হবে, তারপরে ওই উৎস থেকে তার যে আত্মাটা কি উত্তরটা দেয় সেটা জেনে নিয়ে তারপরে আমার কাজ করতে হবে। আপনি যদি সাইকোলজি নিয়েও স্টাডি করেন, স্পেস সাইকোলজি বলে একটা জিনিস আছে। আপনি যে বাড়িতে বড় হবেন, যে স্পেসে বড় হবেন, ওই স্পেসের বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে। আপনি বদ্ধ করে বড় হচ্ছেন, 10 ফিট বাই 10 ফিটে বড় হচ্ছেন, আপনি খোলা জায়গায় বড় হচ্ছেন, আপনি দুই রকম ভাবে, আপনি পাহাড়ে বড় হচ্ছেন একরকম, পাহাড়ের মানুষ একরকম, নদীর মানুষ আরেক রকম, মরুভূমির মানুষ আরেক রকম। সুতরাং স্পেসের প্রভাব তার মধ্যে থাকবেই, স্পেস মানুষকে গাইড করবেই, এটার প্রভাব তার মধ্যে থাকবে না। আমি বিল্ডিং ডিজাইন করা শুরু করি ভিতর থেকে,
এবং লুইয়াই কান বলেছেন আর্কিটেকচার স্টার্ট ফ্রম এ বেডরুম ডিজাইন করে তারপরে বাইরে ক্রমশ ওই মানে মানে কি বলে অবরোহী পদ্ধতি আর কি, আরোহী অবরোহী আছে না, উল্টা দিক থেকে আসতে হবে, ভিতর থেকে বাইরে আসতে হবে, আসলে তো ভিতরেই থাকবে। আর্কিটেকচার তো আসলে দেহতাত্ত্বিক স্থাপত্য বলে একটা জিনিস আছে। একটা বাড়ি হচ্ছে আমার শরীরেরই একটা লার্জার মানে রেপ্লিকেশন, আমার শরীরেরই বড় রূপ হচ্ছে আমার বাড়ি। যেমন তার জানালা হচ্ছে আমার চোখ হচ্ছে বাড়ির জানালা, ঠিক আছে? আমার শরীরে যেরকম অনেক দরজা আছে, এখানে দরজা আছে। আমার শ্বাস নিতে হয়, তারও শ্বাস নিতে ভেন্টিলেশন লাগে, তার জানলা দিয়ে ভেন্টিলেশন হয়, আলো আসে জানলা দিয়ে, এটা হচ্ছে চোখ। তার পাকস্থলী আছে, তার ডাইনিং রুম হচ্ছে আমার মুখটা হচ্ছে ডাইনিং, হ্যাঁ, তার কিচেন, এইরকম আর কি। পুরো শরীর দিয়ে আপনি, তারও হাত পা আছে, পা দিয়ে তো দাঁড়ায় সে, এই যে খুঁটিগুলো সব পা। এক এক অঞ্চলে মানুষের আরামের সংজ্ঞা এক এক রকম। আমরা আমাদের আরামের সংজ্ঞাটাও কিন্তু ওই ইম্পোর্টেড আইডিয়া দ্বারা তৈরি করি। সুতরাং আমাদের আরামের সংজ্ঞাটাও রেডি করা দরকার। আমাদের আরাম কিসে? আমার রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করলেন, ওই জায়গায় প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, এই 3টা কথা লেখা আছে। তা আমার প্রাণের আরাম লাগবে, প্রাণের আরাম মানে হচ্ছে আমার শারীরিক আরাম, আমার ফিজিক্যাল কমফোর্ট লাগবে। তো একটা বিল্ডিং অবশ্যই ফিজিক্যালি কমফোর্টেবল হইতে হবে, ফাংশনাল হইতে হবে, এটা আমি মনে করি। ফাংশন ফার্স্ট, ফাংশন তো লাগবেই। তারপরে হচ্ছে মনের আনন্দ হইতে হবে, আত্মাও শান্তি হইতে হবে, তাহলে তো সবগুলোই জড়িত। চাকচিক্য তো প্রহিবিটেড, কোনো কিছুতেই চাকচিক্য প্রহিবিটেড। অতি অলংকার থাকতে পারবে না, কারণ এটা তো যদি কাজে না লাগে আমার অর্নামেন্টেশনের দরকার নেই। আমার অর্নামেন্টেশন ততটুকুই হবে যতটুকু আসলে আমি এতে আনন্দ পাব। যেমন রুম শহরটা, হ্যাঁ, এটাকে লি কর্বুজিয়ার তার একটা বই আছে টুয়ার্ডস দ্য নিউ আর্কিটেকচার, সেখানে তিনি বলছেন রুম হচ্ছে সিটি অফ হরর। এটার যে এত মানে স্কাল্পচার, বিল্ডিংগুলো এত বেশি ডেকোরেটেড, রাতের বেলা এটা তো হরর সিটি হয়ে যাবে, যদি কারেন্ট চলে যায় তাহলে তো ভয় লাগবে কারো, এরকম বলেছিলেন। এটা ওনার একটা ভাষ্য। তো আমি বলছি অর্নামেন্টেশন বেশি করা যাবে না, অতি অলংকার মানে চাকচিক্য, যেটা দরকার নেই সেই অলংকার। আমার যেখানে একটা কানের দুল দিলেই হয়, সেটা তো অনেক বড় করার দরকার নেই, সেটা যদি পা পর্যন্ত ঝুলে থাকে তাহলে তো হবে না। আর আমাদের দেশের যে বৈশিষ্ট্য, আমাদের গানের সুর, আমাদের লোক সাহিত্য যদি ভালো করে খেয়াল করি, আমাদের মানুষের আচার আচরণ যদি চিন্তা করি, আমাদের ভাষাও, এখানে যে সারল্য আছে সেটা যদি স্থাপত্যে না থাকে তাহলে তো হবে না। আমি তো সব কিছুরই অংশ। নগরায়ন তো আসলে আমাদেরকে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। তো আপনি তো ঘরটা যে বানাবেন, এটার প্রাইমারি সঙ্গে হচ্ছে শেল্টার। এখানে তো আমি শান্তিতে নিঃশ্বাস ফেলবো। তো আমাদের এখানে জায়গার কনস্ট্যান্ট তৈরি হচ্ছে শহরগুলোতে জায়গার কনস্ট্যান্ট হওয়ার কারণে বিভিন্ন রকম আইন হচ্ছে এবং লোকজন আইন অমান্য করছে, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি হচ্ছে। সুতরাং ভালোভাবে স্থাপত্য করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে যেহেতু এটা একটা বাস্তবতা, এই বাস্তবতাকে সামনে রেখে যেহেতু সমস্যা, আর্কিটেকচার কিন্তু একটা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। এই সমস্যাকে সামনে রেখে কিন্তু অনেক আর্কিটেক্ট এগিয়ে এসছেন যে এগুলোকে কীভাবে মোকাবেলা করা যায়। শহর তো আসলে বলা হয় আপনার গ্লোবের গায়ে ডিজিজ, একটা শহর হচ্ছে একটা ডিজিজ। জলবায়ু পরিবর্তন এখন মানে আর্কিটেকচার ওয়ার্ল্ডে সবচেয়ে বড় ইস্যু। এই মুহূর্তে যেসব আর্কিটেক্টরা বড় বড় মানে জায়গায় কাজ করছেন ওয়ার্ল্ডে, এবং আর্কিটেকচার যে রিলম আছে সেখানে কিন্তু প্রধান আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু। তো আমাদের দেশেও কিন্তু বড় কয়েকজন আর্কিটেক্ট যারা জলবায়ু নিয়ে কাজ করছেন। জলবায়ু একটা মানে সিরিয়াস ইস্যু, জলবায়ু এবং ডিজাস্টার রেজিলিয়েন্স। যেমন আমাদের হাওড় অঞ্চলে কীরকম বাড়ি হবে এটা নিয়ে আগে কেউ ভাবেনি, কিন্তু এখন ভাবা দরকার। আমাদের কোস্টাল এরিয়ায় কিন্তু বেশ আগে থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে কী করা উচিত, কিন্তু এখনও স্টিল আমরা কিন্তু এগুলোর সলিউশন করি নাই। হ্যাঁ, হাওড়ে আমাদের লোকজন কিভাবে থাকবেন, যখন আফাল আসবে, যখন ঝড় তুফান আসবে তখন কী হবে, এটা কিন্তু এখনও হয়নি। সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে যে একটা বড় একটা ঘূর্ণিঝড় হলো কিছুদিন আগে, তারপর ওরা কিন্তু বাঁশ দিয়ে বিভিন্ন রকম বাড়ি নির্মাণের চেষ্টা করছেন। এখানে আমি যেটা মনে করি যে একজন স্থপতি যদি স্থাপত্যকে যদি একটা শিল্পের মর্যাদা দিয়ে কাজ করা শুরু করেন, তাহলে তিনি কখনোই যে লোভনীয় যেসব বাণিজ্যিক জায়গাগুলো আছে সেইগুলো থেকে দূরে চলে আসতে পারবেন। এখানে বাণিজ্য একটা বিষয়, কর্পোরেট অর্থনীতি একটা বিষয়। এই জায়গাগুলো আসলে আমাদের আর্কিটেকচারের
রূপ নির্ণয়ের পথে বাধাস্বরূপ। আপনি তো জানেন সোসাইটির যে আমাদের যে লেয়ারিংগুলো আছে, নিম্নবিত্ত সে চায় মধ্যবিত্ত হইতে, মধ্যবিত্ত চায় উচ্চবিত্ত হইতে, এই হচ্ছে ট্রেন্ড। তো আমি মধ্যবিত্তদের কাজ করতে গিয়ে তাদের এই মানসিকতা আমি লক্ষ্য করি, এবং একই সাথে মধ্যবিত্তদের মধ্যে রুচিশীলদের সংখ্যাও বেশি, তাদের মধ্যে সংবেদনশীলতা মানে তুলনামূলকভাবে অন্যদের থেকে বেশি। সুতরাং আমি আসলে সেই সব সংবেদনশীল মধ্যবিত্ত কিছু মানুষের কাজ আমার করার সৌভাগ্য হয়েছে, এবং অন্যদেরকেও যাদের কাজ করি তাদের বিভিন্ন রকম মানসিকতার সম্মুখীন আমি হই, এবং তাদেরকে কিন্তু আমি গাইড করার চেষ্টা করি যে এটা করলে এরকম হবে। তাকে আসলে তার যে রুচি গঠনে আমি ফাইট দেওয়ার চেষ্টা করি। কতটুক পারবো না পারবো সেটা আলাদা বিষয়, আমি আমার যুদ্ধ জারি আছে আর কি এই বিষয়ে। পৃথিবীতে যত যাই টুল আসুক, চিন্তাটা মানুষকেই করতে হবে। ভাবনাটা আসলে কোনোভাবেই এআই করে দিতে পারবে না। সে সলভ করে দিতে পারবে, সে ম্যাথমেটিক্যাল সলিউশন দিতে পারবে। সে সৃষ্টিশীল যে চিন্তা, সেটা হচ্ছে ম্যান মেড দ্য মেশিন হচ্ছে মেইন। আর্কিটেক্ট কিভাবে চিন্তা করছে সেটা আসলে তার দীর্ঘদিনের তৈরি হওয়ার বিষয় আছে, তার সাধনার বিষয় আছে। আমি এটুকুই বলবো যে স্থাপত্য যদি কেউ চর্চা করে, যদি একটু মন দিয়ে করে, এবং যদি তার ভিতরে ঢোকার চেষ্টা করে, তাইলে সে যদি মজা পেয়ে যায়, সেই মজাটা যেন সে পায়, এর জন্য সে যেন সাধনা করে। এটা পেলে সে আসলে তার সামনে বিশাল জগৎ খুলে যাবে। সেটা যেন কেবল অর্থ উপার্জনের একটা পেশা না হয় আর কি। আপনি জানেন স্থাপত্য কিন্তু একটা বহুমাত্রিক সাবজেক্ট। এখানে আপনার অর্থনীতি, সমাজনীতি, মনোবিজ্ঞান, ফিলোসফি, ইতিহাস, সাহিত্য সব কিছুই দরকার, এবং সায়েন্স তো তার আছেই, বিল্ডিং সায়েন্স তো আছেই, সব কিছুই দরকার। আমি যদি সব কিছুই সম্পর্কে জানি এবং এই বিষয়গুলো নিয়ে যদি কেউ ভাবে, তো আমি বলবো যে এই ভাবা প্র্যাকটিস করা জরুরি আর কি। আপনার ঋত্বিক ঘটক যেটা বলেছিলেন, আসলে তো দরকার একটা ছিমচাম শহর যেটা ওয়েল প্ল্যান্ড হবে। যেটা ওয়েল প্ল্যান্ড বলতে আমি বলছি না যে ইউরোপের একটা শহরের মতো, আমি লন্ডন শহরের মতো সিলেট চাই, আমি বলছি না। আমি বলছি আমি সিলেটের মতো সিলেট শহর চাই। সিলেটের অনুযায়ী সিলেট শহরের মাঝখানে আপনার চা বাগান আছে, সিলেটের একপাশে লল্যান্ড আছে, হাওর আছে, টিলা আছে, ওই অনুযায়ী হবে। তো এবং এটা মানে অবশ্যই এটা প্ল্যানিং ছাড়া হবে না, পূর্ব পরিকল্পনা ছাড়া তো আসলে কিছু হয় না। আমি ওইরকম একটা সিলেটের মতো এত সুন্দর মানে প্রকৃতি কন্যা, রবীন্দ্রনাথ যেটাকে শ্রীভূমি বলেছেন, তো শ্রীভূমি তো বিশ্রীভূমি যাতে না হয় এটা আমি চাই আর কি। এই জীবনকে জানা, জগৎকে জানার একটা চেষ্টা আছে। এর সাথে স্থাপত্য হচ্ছে এটা আমার একটা টুল। আমি একজন রবীন্দ্র ভক্ত মানুষ, তো রবীন্দ্রনাথের একটা বিশাল প্রভাব আমার চিন্তা জগতে আছে। মানে রবীন্দ্রনাথ কীভাবে আসছে আমি জানি না, কিন্তু থাকবে ভবিষ্যতে। আমি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করারও চেষ্টা করছি। সৃষ্টিশীল কাজে এক ধরনের আনন্দ আছে। তো আমি আসলে শেষ পর্যন্ত কাজ করে যেতে চাই। এই কাজের সুযোগ যেন থাকে, এটা আমি মনে মনে ভাগ্যের কাছে বলি আর কি, যে আমার ভাগ্য যেন থাকে এরকম। লাখ তো একটা বিষয় আছে। কার্যকারণের সূত্রে যদি আমি কাজ করে যেতে পারি, তাহলে আমি নিজেরে অনেক বেশি মানে সৌভাগ্যবান মনে করব।